আজকে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার মাফিয়া প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ নতুন সম্ভাবনার আলো দেখেছে, নতুন সূর্য উদিত হয়েছে। গণতন্ত্র মুক্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে। সেই হিসাবে আজকে হয়তো আমরা এই অনুষ্ঠানে আমরা যেমন আসতে পেরেছি, আপনারা অনেকেই সেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হিসাবে আপনারা আজকের এই কৃষক সমাবেশে আসার সুযোগ পেয়েছেন। তার জন্য এই আন্দোলন সংগ্রাম দীর্ঘ সময়ে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধ হয়েছেন, দৃষ্টিহারা হয়েছেন, তাদের সকলের জন্য সুখ সন্তপ্ত পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। যারা অসুস্থ অবস্থায় আছে, পঙ্গুত্ব অবস্থায় আছে, চিকিৎসাধীন আছে, তাদের জন্য, তাদের সুস্থতার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে এই আলোচনা, এই বিষয়ে আসলে আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় বা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আপনাদেরকে বিশদভাবে বলবেন। হয়তো এই ধরনের স্পেসিফিক ধারণা আমাদের খুব বেশি নাই। যেখানে বলা আছে কৃষক মাঠ দিবস কারিগরি আলোচনা, এটা সাধারণত আমি যেটা বুঝি কারিগরি আলোচনা। এখানে আদার কথা বলা আছে, এখানে বলা আছে উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়। আচ্ছা, এখানে পরে বলছে সফল আদা চাষ। এই যে আদা চাষের কথাটা বলছে, এখানে আদা আপনাদের সামনে টবের মাঝে বস্তার মাঝে ডিসপ্লে দেওয়া আছে। আমি আর একটা সবাই গেছিলাম আদা এই কারিগরি আলোচনায় নয়াপাড়াতে, সেখানে কিছু আমরা শুনেছি। আপনারা এই আদার ইতিহাস তো জানেন, অনেকে মনে হয় জানেন না। বাংলাদেশ মশলার সংকটের কারণে তৎকালীন যে ফেসিবাদ প্রধান ছিল, তার দাদার বাড়ি যেখানে ভারত, তারা যখন মশলা দেওয়া বন্ধ করে দিল বাজার, বাংলাদেশের মানুষকে মশলা খাইতে দিবে না, আদা খাইতে দিবে না, পেঁয়াজ খাইতে দিবে না, রসুন খাইতে দিবে না, এমন যে একটা প্রেক্ষাপট এই দেশের মানুষকে, ওই যে শেখ মুজিবুর রহমান বলেছিল বাতে মারবো পানিতে মারবো, তার কন্যা শেখ হাসিনাও ওই ভারতকে সাথে আঘাত করে তারা আমাদেরকে মশল্লায় মেরে ফেলবে, এই ধরনের একটা প্ল্যানিং ছিল। এক পর্যায়ে ভারত যখন এই মশলা দেয়া বন্ধ করে দিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষকে এই সরকার ডিসপ্লে দেওয়ার জন্য ব্রাজিল থেকে বিমানে করে আদা নিয়ে আসছিল। বাংলাদেশে আদা খুঁজে পাওয়া যাচ্ছিল না, 1000 টাকা কেজি হলেও আদা নাই দোকানে, এমন একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল। তখন আমরা পরনির্ভরশীল ছিলাম, ভারতের বারবার নির্ভরশীল ছিলাম যে তারা আদা দিবে, আমরা কিনে আমরা তরকারি রান্না করবে, এই যে একটা প্রেক্ষাপট ছিল। এইটার থেকে উত্তরণের জন্য শুধু ধান উৎপাদন করলে হবে না, মশলার প্রত্যেকটি জাত আমাদেরকে গ্রামে গঞ্জে উৎপাদন করতে হবে। আমরা এমন একটি দেশে বসবাস করি, আমাদের যে 55,558 বর্গ কিলোমিটারের যে বাংলাদেশ, যে দেশে কৃষকরা একটা চাষ দিয়ে বীজ ছিটাই দিলেই সেটা ফসল উৎপাদন হয়ে যায়। এটা 6 ঋতুর দেশ বাংলাদেশ, পৃথিবীর ইতিহাসে এটা বিরল একটি দেশ। এই দেশের মর্ম আমরা বুঝতেছিলাম, দাতা গোষ্ঠী তারা বুঝে বলেই তারা সবসময় আমাদের এখানে আমাদেরকে দুর্বল করে রেখে আমাদের এই সকল সম্ভাবনাময় যে দেশের যে প্রাকৃতিক যে সম্পদ, সেটা তারা ওই লুবে নেওয়ার জন্যই কিন্তু সবসময় আমাদেরকে চাপিয়ে রাখার, দমিয়ে রাখার চেষ্টা করে। সেজন্য আজকে বিজ্ঞানীরা গবেষণা করে, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে পরিকল্পনা এসেছে, যেমন আগে আদা আপনার পাহাড়ের ঢালে চাষ করত, শুধু পাহাড়িরা করতো, বাঙালিরা করতো না, এরকম একটা প্রেক্ষাপট ছিল। এখন কিন্তু আদার চাষ পরিকল্পিতভাবে আপনার বাড়ির আঙ্গিনায় হচ্ছে, বারান্দায় হচ্ছে। এটা কি আপনারা জানেন? এই যে বস্তাবন্দি আদা, বস্তা আপনার বাড়ির আঙ্গিনার পাশে রেখে দিলে সেখানে কিন্তু আদা হয়ে যাচ্ছে। অন্তত আপনি যদি 10টা বস্তা ওইভাবে, যদি যত গরিবই হন না কেন, একটা বাড়ির আঙ্গিনায় যদি 10 বস্তা আদা যদি পদ্ধতি অনুসারে যদি আপনি রাখেন, অন্তত আপনি নিজেও খেতে পারবেন, আপনার বছরের আদার যে ঘাটতি সেটাও বিলাপ হবে, পাশাপাশি আপনার সমাজের যে ঘাটতি সেটাও কিন্তু আপনি বাজারজাত করে বিক্রির মধ্য দিয়ে আপনি তাদের চাহিদাও ফিল আপ করতে পারবেন। ঠিক কিনা? তাহলে এটা খুব সহজ না। আপনার একখানে দুইখানি জমি থাকতে হবে এই ধরনের কিন্তু বিষয় না, আপনি বাড়িতেও আদা চাষ করতে পারতেছেন। আমার মা বোনেরা যারা গৃহিণী, তারাও কিন্তু বাড়ির যে রান্নাঘর আছে, রান্নাঘরের চারপাশে কিন্তু 10-20টা বস্তা কিন্তু আদা চাষ করতে পারে।
এবং এটাকে ভালোভাবে করার জন্য যে আমাদের মাঠ পর্যায়ে যারা মাঠকর্মীরা রয়েছেন, এগ্রিকালচার অফিসের আগে যাদেরকে বিএস বলতো এবং যাদেরকে সম্মানসূচক একটা ডিজিগনেশন দিয়েছেন, সেটাও কিন্তু বিএনপির তথা 4 দলীয় ঐক্যজোট সরকারের আমলে। সেটা হলো তাদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে তাদেরকে কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে। তারাই কিন্তু আমাদের চাষিদের প্রত্যেকটি ক্ষেত্রে চাষের কোনো বিষয় অসুবিধা, লাল পুক ধরছে, পাতা পড়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, এই ধরনের কোনো যদি আপনারা আশঙ্কা দেখেন, তাহলে আপনারা সাথে সাথে সংশ্লিষ্ট প্রত্যেক ব্লগে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছে, আপনারা ওনাদের নাম্বার রাখবেন, ওনাদেরকে ফোন করবেন, আপনার সমস্যার কথা বলবেন। আমার বিশ্বাস ওনারা অবশ্যই এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের কৃষানী ভাইদের ফোনের খবর শুনে তার চাষ ক্ষেত দেখার জন্য ওনারা ছুটে যাবেন এবং সুন্দর পরামর্শ দিবেন, এই বিশ্বাস আমি রাখি। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি চাষের জন্য আপনারা যে কোনো ধরনের সমস্যা ফিল করলে আপনারা উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে ওনাদেরকে বলবেন। একবার, দুইবার, তিনবার বলার পরে যদি আপনাকে সহযোগিতা যথাযথভাবে না করে, তাহলে আমাদের যে দক্ষ এগ্রিকালচার অফিসার রয়েছেন সোহেল রানা ভাই, ওনার কাছে অফিসে গিয়ে ওনাকে নালিশ দিবেন, ওনাকে বলবেন, অথবা ওনাকে আয়ের উপরে যাইতে হবে না, আমাদেরকে বলতে হবে না, এটা ওখানে বললেই আমার বিশ্বাস এটা সমাধান হয়ে যাবে। এবং আপনাদের জন্য সরকার ঘোষিত যে সকল পরিযোজনা